হামে আরও 11 শিশুর মৃত্যু। হামের সঙ্গে নিউমোনিয়া আর ডায়রিয়াকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ করা হবে ভূমি সেবায় দুর্নীতি, জনগণের দোরগোড়ায় সহজ প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বহু তৈরি পোশাক কারখানা বন্ধের আশঙ্কা ব্যবসায়ীদের। বিদ্যুতের অপচয় এবং সিস্টেম লস কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। র্যাব এক অর্থে সেভাবে থাকছে না, নামও পরিবর্তন হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। জুলাই আগস্টের মধ্যে সকল গণমাধ্যমের জন্য গ্রহণযোগ্য নীতিমালা জানিয়েছেন তথ্যমন্ত্রী। আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। প্রথমেই হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে হাম এবং হাম উপসর্গে 24 ঘন্টায় আরও 11 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1337 জন। হামের সঙ্গে নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীদের অবস্থা আরও নাজুক করে দিচ্ছে। একে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাম সংক্রমণ ঠেকাতে দেশের সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত থাকছে মামুন আবদুল্লাহর রিপোর্টে। দিন দিনই উদ্বেগ বাড়াচ্ছে হাম সংক্রমণ। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক শিশু। গত আড়াই দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 55,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 500 ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও 11 শিশু। নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 1337 জন। হামের সাথে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে বাবা মায়ের কলিজার ধন। আর কি 5 দিন পর থেকে এরকম র্যাশ বের হয়েছে পুরো শরীরে, এই জন্য হসপিটালে নিয়ে আসছি আর কি। এখন নিউমোনিয়া ধরা পড়ছে, বাচ্চার অবস্থা খুবই খারাপ। ও তো হামের সমস্যা ছিল, আমরা নোয়াখালী থেকে আসছি। হাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ওর লিভারের সমস্যা। এখন আবার স্যারের ব্রেনটের একটা সমস্যা দিছে বলছে আর কি, তখন ব্রেনটা আলটা করবো। বমি করে, পাতলা পায়খানাও করে, তারপর জ্বর ছাড়েই না, একবারে জ্বর ঠিক আছে। যার ডিউটি আছে সে চলে গেছে, আর একজন ডিউটি আছে সে অন বন্ধ আসে নাই। এটা রক্ত জমাট হয়ে গেলে বাচ্চাদের পরে কি করবে? আবার রক্ত নেবে? একটা বাচ্চা অসুস্থ বাচ্চার বারবার রক্ত দেওয়া কি সম্ভব? ডায়রিয়াও আপনার 5 দিন যাবত আর একদম সবুজ করতেছে, কিন্তু এখন আগের তুলনায় এটা একটু কমছে, কিন্তু জ্বরটা এখনো কমে নাই, আর জ্বর আছে আর র্যাশগুলো বাড়তেছে। নতুন উপসর্গে উদ্বিগ্ন চিকিৎসকরাও। একই সাথে তাদের ভাবিয়ে তুলছে বয়স্কদের হাম আক্রান্তের খবর। আইসিইউতে মাঝে মাঝে কিছুটা সংকট হয়। আইসিইউতে সংকট হয় কেন? কারণ আইসিইউতে তো আমাদের কন্টিনিউয়াসলি পেশেন্ট আপডেট হয়, স্টেপ আপ হয়, স্টেপ ডাউন হয়। আমাদের মায়ের বুকের দুধটা কিন্তু আমরা বলি লাইভ মিল্ক। লাইভ মিল্ক মানে হচ্ছে এটার মধ্যে কিন্তু জীবিত বিভিন্ন রকমের সেলস, ইমিউনিটি, বিভিন্ন অ্যান্টিবডি সেগুলো কিন্তু আছে। এগুলো আপনি পৃথিবীর কোনো ফর্মুলা ফিডে, পৃথিবীর কোনো মানে আর্টিফিশিয়াল ফিডে আপনি চাইলেও এগুলোকে আনতে পারবেন না। এদিকে হাম সংক্রমণ ঠেকাতে সরকার কার্যক্রম আরও বাড়াচ্ছে। চলছে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনের পরিকল্পনা। সিরিজটার শর্ট আমার কিছু হয়েছে, অল্প কিছু, যেটা আমি আজকে কালেক্ট করে আমরা পাঠিয়ে দিয়েছি কিশোরগঞ্জ সহ কয়েকটা ডিস্ট্রিক্টে, এবং কালকে থেকে 11 লক্ষ পাবো। সারা দেশব্যাপী আরও সিরিজ দিয়ে দেবো। আমার সব আছে, দিয়ে যাচ্ছি নন স্টপ। এবং আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে, নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড ও কেবিন নির্ধারণে 5 নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তিনি জানান, সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান।
রাজধানীর তেজগাঁয়ে ভূমি ভবনে ভূমি মেলা 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমি জমি ব্যবস্থাপনায় যত বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভরতা বাড়ানো যায়, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন করবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিশু দিবাযত্ন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে ছোট ছোট শিশুরা আনন্দে মেতে ওঠেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পিডিবির বিদ্যুতের দাম 29% বাড়ানোর প্রস্তাবকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ালে বহু তৈরি পোশাক কারখানা বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, দাম বাড়ানোর প্রভাব শুধু জনজীবনে নয়, পড়বে অর্থনীতিতেও। দাম না বাড়িয়ে বিদ্যুৎ খাতের অপচয়, সিস্টেম লস এবং অযৌক্তিক ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। জ্বালানি তেল, এলপিজি গ্যাসের দাম বাড়ার পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ঘাটতি সমন্বয়ের কথা বলে বছরে 2 বার দাম সমন্বয়ের প্রস্তাবও সংস্থাটির। আগামী 1 জুন থেকে নতুন দাম কার্যকর করার আবেদনও করা হয়। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দাম আগে থেকেই। এরই মধ্যে গ্রাহকদের ঘাড়ে বিদ্যুতের বাড়তি বিলের বোঝার দুশ্চিন্তা। চিন্তিত সাধারণ মানুষ। বাড়ায় দেওয়ার পরে জনগণ ভুক্তভোগী হবে এবং আমি মনে করি সেটা সরকারের জন্য অনেক বড় ক্ষতি হবে। স্বাভাবিক একটা যে খরচ থাকে, বাজেট থাকে, বাজেটের চাইতে তখন আমাদের অতিরিক্ত খরচ হয়ে যায়, কিন্তু আয় তো সেই হিসেবে আমাদের বাড়তেছে না। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো হলে বহু কারখানা বন্ধের আশঙ্কা তৈরি পোশাক রপ্তানিকারকদের। দাম বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলেও মনে করেন তারা। যে 29% যদি এরকম বৃদ্ধির প্রস্তাব এটা যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে দেখা যাবে যে অনেক ইন্ডাস্ট্রির বিদ্যুৎ লাইন কেটে দিছে, কারণ সে বিল দিতে পারে না, কারণ এই দিতে পারার কথাও না। সে মনে করেন আমার একটা ইউনিটে মাসে 3 কোটি টাকা বিদ্যুৎ বিল আসে, তাইলে ওখানে স্ট্রেট 1 কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বেড়ে যাবে। তো আমি কি মাসে কি 1 কোটি টাকা প্রফিট করি যে ওই ইউনিটের মধ্যে বা ওই জায়গার মধ্যে, যে আমি 1 কোটি টাকা বেশি বিদ্যুৎ বিল দিতে পারবো, ফলে আমি থাকবো লসে এবং কয়দিন পরে আমার পুঁজি নাই, ব্যাংক দিব সব বন্ধ করে। তো এইগুলো হলো ক্যান্সারে আক্রান্ত হওয়ার এই মানে শুরু। যে দেখা গেলো যে বিদ্যুৎ বিলটা বাড়ছে, দিতে পারলাম না, গ্যাস বিল বাড়ছে, দিতে পারলাম না। তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেলো যে ফ্যাক্টরি আমার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তার আগে আমি আইসিইউতে থাকবো, তারপরে লাইফ সাপোর্টে যাব, এরপরে এখান থেকে বন্ধ হয়ে যাবে। এইভাবেই কিন্তু একটার পর একটা কিন্তু ফ্যাক্টরি বন্ধ হইতেছে। বিদ্যুৎ খাতের সাথে উৎপাদন ব্যয়, ভোক্তার অধিকার ও অর্থনীতির নানা বিষয় জড়িত। তাই দাম না বাড়িয়ে কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। বিদ্যুৎ খাতে এই ধরনের দাম বাড়ানোর যেই বাস্তবতা, তো এইটার তো বড় কারণটাই হলো যে এই খাতের ভিতরে যেই কাঠামোগত দুর্বলতা আছে। আমরা যেই ধরনের চুক্তি করে যেই ধরনের পদ্ধতি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি সেটা অনেক কস্টলি।
সুতরাং ওই স্ট্রাকচারাল যেই আমাদের প্রবলেমগুলো আছে, জনগণ যেটা দেখতে চাইবে সেটা হলো নতুন সরকার এই কাঠামোগত দুর্বলতা থেকে বের হয়ে আসতে পারছে কিনা। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের প্রকৃত উৎপাদন ব্যয় 8 টাকার বেশি না হলেও ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা। দাম না বাড়িয়ে অতিরিক্ত মুনাফা কমিয়ে যৌক্তিক ব্যয় নির্ধারণের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। বাড়ানোর ব্যাপারটি অযৌক্তিক অন্যায় এই কারণে যে অযৌক্তিকভাবে 4 টাকা বেশি বাড়ানো হয়ে আছে পার ইউনিট বিদ্যুতে। আমরা প্রমাণ করে দেখাইছি যে 12 টাকা উৎপাদন ব্যয় বাড়ে, আসলে কম, আসলে 60 টাকার বেশি কোনো রকমই উৎপাদন ব্যয় হওয়ার কথা না। তো এই 4 টাকা যদি কমায় ফেলে তো সরকার 1 টাকা 29 পয়সা বা 1.5 টাকা বাড়ানোর প্রস্তাব তো আর আসে না। গণশুনানি করলে তো 4 টাকা কমিয়ে ফেলা যায়, এটা আমরা দাবি করছি বা এটা আমরা প্রমাণ করেছি। পিডিবির পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এখন গণশুনানির অপেক্ষা। তবে সাধারণ মানুষ চায় প্রস্তাবের নামে যেন তাদের উপর নতুন কোনো বোঝা চাপিয়ে দেয়া না হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন আইনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আগের রূপে থাকছে না, পরিবর্তন হবে এই বাহিনীর বর্তমান নামও। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতার কথা উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশ্বাস দেন, জুলাই আগস্টের মধ্যে হবে সকলের জন্য একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। বর্তমান সরকারের 3 মাসের সার্বিক কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, হাম পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নানান পদক্ষেপ উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমের অরাজকতা বন্ধে শিগগির স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আশ্বাস দেন মন্ত্রী। গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, রাষ্ট্রের একটি এলিট বাহিনী থাকা প্রয়োজন। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে, সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সবকিছু মিলিয়ে সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। উপদেষ্টা আশ্বাস দেন, শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন আর অপরাধ অনুযায়ী হবে সাংবাদিকদের বিচার। শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়া কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। যারা অপসাংবাদিকতা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইন না থাকায় ভিন্ন আইনে মামলা হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এলজেডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। প্রথমেই হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন। সচিবালয়ে তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনের যে বাজেটের ফরম্যাট, সেই ফরম্যাটে তারা এই 5টি স্থানীয় সরকারি নির্বাচনের জন্য তারা বাজেট প্রস্তাব করবেন এবং বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। বাজেট অনুমোদন হওয়ার পর অর্থ বছর শুরু হলে এরপরে আমরা নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ
আমরা আলোচনা করে ঠিক করব যে কোনটা দিয়ে আগে শুরু হবে। মার্কেটিদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছেন বিশিষ্টজনেরা। চুক্তির সাথে সংশ্লিষ্টদের জবাবদিহিতার অধীনে আনা দরকার বলে মত দিয়েছেন তারা। চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিও জানিয়েছেন তারা। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানিয়েছেন, দেশি বিনিয়োগকে গুরুত্ব দেওয়ার নীতিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। যে কোনো মূল্যে বিদেশি বিনিয়োগের পরিবর্তে এক্ষেত্রে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নীতি প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান দেশের বিনিয়োগ নীতি নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে সমুদ্র বন্দর, বিমানবন্দর, স্থল বন্দর সহ দেশের বিভিন্ন কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় দেশীয় বিনিয়োগকারীদের সম অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি নীতি কাঠামো জরুরি বলে মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের করা বাংলাদেশ মার্কিন বাণিজ্য চুক্তির আইনগত নানা অসঙ্গতি তুলে ধরে চুক্তির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন বিশিষ্টজনরা। এই যে একটা চুক্তি করেছিলাম, আমার মনে আছে তো, 25 বছরের গোলামীর চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা বললাম, এইটা কি? এটা তো বহুজন আমাকে এরকম বোঝাবার চেষ্টা করেছে, এছাড়া আমাদের গার্বেজ বাঁচত নাকি? তো গার্বেজ কি সত্যি বাঁচত না? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? তাহলে আমার ইন্টারেস্ট আছে, তার ইন্টারেস্ট নাই, সেটার একটা ব্যবসা হতে পারে? ট্রেড যে ডিল হয়েছে, এবং তখন আমি সরকারি ছিলাম, এবং সেখানে আপনার নন ডিসক্লোজার বলে আপনার কারোর সাথে আলোচনা করা হলো না, যে ডকুমেন্টটা দিল সেটা স্বাক্ষর করা হলো। এই জায়গাটা কিন্তু জনগণকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে, এবং এই বিচ্ছিন্ন রাখার কারণেই কিন্তু এই মাঝে মাঝে আপনার এরকম বিস্ফোরণ হয়। তা আমি আশা করব যে এই সরকার, মাত্র 3 মাস আগে সরকার গঠন হয়েছে, এবং সেই জায়গাটায় যে কোনো বিষয় এই জনগণের সাথে আলোচনা করা দরকার। আগামী 20 তারিখে বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য আলোচনা হবে, গণশুনানি হবে, আমাদের ক্যাবের পক্ষ থেকে ওখানে অংশগ্রহণ করবে। আমি অফিসিয়ালি চিঠি দিয়ে জানিয়েছি যেন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা না হয়। ডক্টর ইউনূস 3 দিন আগে কেন তাড়াহুড়া করে এই চুক্তিটা সাইন করবে? এটা কেমন তাড়াহুড়া? এটা মান্না ভাই বলছেন, তাতে কি আমাদের আরএনজি সেক্টর ওই 3 দিনে বসে যেত কিনা? নিশ্চয়ই বসতো না। সুতরাং এই চুক্তি করার ব্যাপারে উনি যে সময়টা নিয়েছেন, সেই সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং এই সময়ে উনি এটা নৈতিকভাবে করতে পারেন না। উনি এটা অন্যায় করেছেন, এটা বাংলাদেশের মানুষের সাথে অবিচার করেছেন। উইদাউট ভেটিং আইন মন্ত্রণালয়ে আমরা কোনো চুক্তি করতে পারি না, কোনো গণকর্মচারী করতে পারবে না। উনি আইন উপদেষ্টা, উনি জানেনই না যে এরকম একটা চুক্তি হয়ে গেছে। হয় উনি মিথ্যা কথা বলছেন, অথবা ডক্টর ইউনূস একটা খারাপ কাজ করছেন, এর জন্য ওনার বিচারও হতে পারে, বিচারের দাবি করতে পারে না। আলোচনায় অংশ নেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বলেন, যে কোনো মূল্যে বিদেশি বিনিয়োগ এনে কোনো লাভ নেই। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগ, টেকনোলজি ট্রান্সফারের বিষয়গুলো মাথায় রেখে সরকার বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়নের উপর গুরুত্ব দিচ্ছে। যে কোনো মূল্যে বিনিয়োগ, যে কোনো মূল্যেই মানে কেবল মানে যারা বিনিয়োগকারী তাদের স্বার্থই দেখা, এইটা কিন্তু সরকারের পলিসি না। বরং সরকার শুরু করেছে সোশ্যাল সেফটি নেট থেকে, পাবলিক সেফটির জায়গাটাকে গুরুত্ব দিতে দিতে একটা বিনিয়োগ বান্ধব কিংবা পরিবেশটা তৈরি করা, ভঙ্গুর একটা অর্থনৈতিক ব্যবস্থা থেকে তাকে ধীরে ধীরে উত্তরণের জায়গায় নিয়ে যাওয়া, এই পথটা তৈরি করতে চেষ্টা করছে। প্রতিমন্ত্রী জানান, এ খাতে নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যবসা সহজীকরণ, কস্ট অফ বিজনেস কমানোর বিষয়গুলো বিবেচনায় নিচ্ছে সরকার। ম্যানেজমেন্ট কেন? রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা এবং রাজস্ব আদায়ের সক্ষমতা বিবেচনায় বিএনপি সরকারের প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচি বেশ উচ্চাকাঙ্ক্ষী এবং চ্যালেঞ্জিং মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত ইতিবাচক বললেও পদ্মা ব্যারেজের মতো মেগা প্রকল্প হাতে না নিয়ে ছোট এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের দিকে নজর দেওয়া আরও বেশি যুক্তিযুক্ত হতো, এমন বিশ্লেষণ তাদের। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। নতুন অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে সোমবার 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। নতুন এই উন্নয়ন কর্মসূচিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দেয়া হলেও এবারও সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। নতুন মেগা প্রকল্প এবার তেমন না থাকার পরও বিশাল এডিপি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদদের। সরকার তো অনেকগুলো উন্নয়নের অগ্রাধিকার, এবং যেহেতু বড় একটা তালিকা রয়েছে উন্নয়নের, মূলত তাদের যে নির্বাচনী ইশতেহার আছে সেটা বাস্তবায়ন করতে গিয়ে, তো এই কারণে আমার কাছে মনে হয় কি যে এই 3 লাখ কোটি টাকা সেটা খুব একটা বড় নয়। কিন্তু সামগ্রিক আর্থসামাজিক অবস্থা দিয়ে আমরা বিবেচনা করি,
বা এই যে এই মুহূর্তে যে মূল্যস্ফীতি বা এই যে যুদ্ধ পরিস্থিতি এবং সব মিলে যে রাজস্ব আদায়, তো এইটার কারণে আমার কাছে মনে হয় কি যে আকারটা একটু বড়। প্রজেক্টের সংখ্যা কমিয়েছে, কিন্তু উচিত ছিল স্মল, কুইকলি ইমপ্লিমেন্টেবল এবং গ্রামে অবস্থিত ওই প্রকল্পগুলোকে বেছে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য যেটা করেছে সেটা হলো জনতুষ্টিমূলক কিছু সামাজিক সুরক্ষার ব্যয়, কিন্তু ওখানে তো দুর্নীতি এবং চেক আপ মনিটরিং সিস্টেমের ব্যাপার। এটা শেষ পর্যন্ত কে পাচ্ছে, এটা কি ক্যাডাররাই শুধু পাচ্ছে কিনা, সেই প্রশ্ন তো থেকে যাবে। বিশ্লেষকরা বলছেন চলতি এডিপিতে 9 মাসে প্রকল্প বাস্তবায়নের হার মাত্র 36%। এ অবস্থায় মনিটরিং না বাড়িয়ে খরচ বাড়ালে প্রসারিত হবে দুর্নীতির পথ। মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। এবার কিন্তু এডিপিতে মেগা প্রজেক্ট একটা নিয়ে নিল, যেটা খুবই কন্ট্রোভার্সিয়াল, পদ্মা ব্যারেজ। এখন এইগুলো নিয়ে তো মানে খুবই এডিপির বাস্তবায়নও কমবে, হার কম, সুতরাং এইগুলো নিয়ে বিতর্ক আছে। বাস্তবায়নের যে সংকট সেটা আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি, এবং আসলে প্রথম 9 মাসে তেমন কোনো বাস্তবায়নই হয় না। পরে 3 মাসে গিয়ে তাড়াহুড়া শুরু হয়ে যায়, এবং তখন মূলত যেটা হয় সেটা হলো যে বার্নিংটা হয়, মানে অর্থ যতটুকু আছে সেটা কিভাবে খরচ করা যায় এবং এই বিল ভাউচার করে সে টাকাটা কিভাবে তোলা যায়। তো এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। প্রকল্প বাস্তবায়নের শেষ 3 মাসে তাড়াহুড়ো না করে অপচয়ের পথ বন্ধে বাজেট পাস হওয়ার পরপরই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জনতুষ্টিমূলক কিছু। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। মঙ্গলবার সংসদ ভবনে তার কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক এবং সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে স্পিকার এসব কথা জানান। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস কাজ করতে পারে বলে মনে করেন তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশের উন্নয়নে পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে। টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতে ককাসের ভূমিকা নিয়ে মতবিনিময় করেছেন তারা। নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রতিনিধি দল স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান এবং সম্প্রতি তার সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেন। নবীন চিকিৎসকদের দক্ষ এবং মানবিকভাবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পাশাপাশি চিকিৎসা সেবার মান বাড়াতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকদের প্রতি। মঙ্গলবার রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজের 1 যুগ পূর্তি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানান। বলেন, টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হামের টিকা নিয়ে বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডের কোনো সংকট নেই, প্রয়োজনে আরও বাড়ানো হবে। বাসায় বাসায় গিয়ে টিকা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। ডাক্তারি বিদ্যা মানে ইট ইজ এ মেডিকেল এথিক্স। নবীন ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে মনে রাখতে হবে এই অকুপেশন নেক্সট টু গড। একজন রোগী যখন মুমূর্ষু অবস্থায় থাকে, সে যদি একজন ডাক্তারের মুখ থেকে ভালো একটা কথা শুনে, ভালো একটা ব্যবহার পায়, ভালো একটা ট্রিটমেন্ট পায়, এর চেয়ে বড় সৎকায়ে জারিয়া আর কিছু কিন্তু হতে পারে না। সম্মানিত চিকিৎসকবৃন্দ, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের গণমাধ্যম খাতে বিদ্যমান বৈষম্য ও নৈরাজ্য দূর করতে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, এই কমিশন কার্যকর হলে সাংবাদিক এবং মালিক পক্ষ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ এবং অপব্যবহার করতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এই সময় গ্রুপ বীমা চুক্তির আওতায় ডিআরইউ এর প্রয়াত 2 সদস্যের পরিবারকে মৃত্যু দাবির চেক হস্তান্তর করেন মন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, আধুনিক তথ্য ব্যবস্থাপনায় প্রোপাগান্ডা নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, দুঃখের বিষয়, পোশাক খাতের একজন কর্মী সুরক্ষায় শ্রম আইন থাকলেও গণমাধ্যম কর্মীদের চাকরি নিরাপত্তা, বেতন কাঠামো এবং পেনশনের সুরক্ষায় সুনির্দিষ্ট এবং কার্যকর বিধিবিধান নেই। তিনি আরও জানান, গণমাধ্যমকে একটি সুনির্দিষ্ট আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা বর্তমান সরকারের মূল লক্ষ্য। অনুষ্ঠানে ডিআরইউ এর প্রয়াত 2 সদস্য নিখিল মানকিন এবং শ্যামল কান্তি নাথের পরিবারকে মৃত্যু দাবি বাবদ 3 লাখ টাকা করে মোট 6 লাখ টাকার 2টি চেক হস্তান্তর করা হয়েছে। ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করে তথ্যমন্ত্রী জানান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ডিআরইউ এর সাংবাদিকদের জীবন এবং পেশাগত ঝুঁকি বিবেচনায় নিয়ে যে সৃজনশীল বীমা পলিসি চালু করেছে তা অত্যন্ত ইতিবাচক। রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী পলাতক সোহেল রানে হত্যাকারী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার সকাল 11টার দিকে পল্লবী মিল্লাত ক্যাম্পের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লামিসা ওই বাড়িরই আরেকটি ঘরের বাসিন্দা হান্নানের মেয়ে। হান্নান একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। ভবনের 3য় তলায় ভাড়া থাকে পরিবারটি। পুলিশ জানিয়েছে, সকালে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের বাসায় সোহেলদের রুম থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কেন শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। যাকে আমরা সন্দেহ করছি এবং যার রুমে রক্তমাখা জিনিসপত্র পাওয়া গেছে, তো এটা হলো সে হলো মূলত সোহেল রানা। 30-32 বছর বয়সে, সে রিক্সার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেপ্তার করা। আর মামলার যে বিষয়টা, আইনগত যে বিষয়টা, সেটা ভিকটিম ডিজিজদের মা বাবা তারা তো দুজনে এখন ট্রমাটাইজড অবস্থা আছেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা একটা তাদের মধ্যে থেকে অভিযোগ নেব, নিয়ে আমরা এটা ফর্মালি মামলা নেব। সৌদি, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানে ফের হামলার পরিকল্পনা 2-3 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার আবারও নতুন করে তেহরানে হামলার পরিকল্পনা করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, সমঝোতায় পৌঁছার গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কারণে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, চুক্তির মাধ্যমে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরতে হবে। চুক্তিটি গ্রহণযোগ্য হতে হবে উপসাগরের সকল দেশের কাছে। তবে চুক্তি না হলে ইরানে আগামী 2-3 দিনের মধ্যে বড় আকারে হামলা হবে। এজন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ট্রাম্প। যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবিও করেছেন তিনি। তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের সামরিক সক্ষমতার বড় অংশ এখনও ব্যবহারই করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, তেহরান শত্রু মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত। হামলার জবাবে চালাবে কঠোর হামলা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ। 24 ঘন্টায় হত্যা করেছে অন্তত 7 লেবানিজকে। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরে একবার জানিয়ে দিয়ে। হামে আরও 11 শিশুর মৃত্যু। হামের সঙ্গে নিউমোনিয়া আর ডায়রিয়াকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। টিকার 2য় ধাপের ক্যাম্পেইন ঈদের পর, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ করা হবে ভূমি সেবায় দুর্নীতি। জনগণের দোরগোড়ায় সহজ প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বহু তৈরি পোশাক কারখানা বন্ধের আশঙ্কা ব্যবসায়ীদের। বিদ্যুতের অপচয় ও সিস্টেম লস কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। র্যাব এক অর্থে সেভাবে থাকছে না, নামও পরিবর্তন হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। জুলাই আগস্টের মধ্যে সকল গণমাধ্যমের জন্য গ্রহণযোগ্য নীতিমালা, জানিয়েছেন তথ্যমন্ত্রী। আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানিয়েছেন এলটিআরডি প্রতিমন্ত্রী। প্রথমেই হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশের নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।